কেটে গেছে একটা সপ্তাহ। এর মাঝে তের সাথে জেকে দেখা হয়নি। তেও এই কয়দিনে জেকের কথা ভুলে গেছে, কিন্তু জেকে কি দেখে ভুলতে পেরেছে? জেকে নিজের রুমে বসে কারোর সাথে ফোনে কথা বলছে। হুম গুড, নজর রাখো। ওকে, বাই। তে আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আর মাত্র কয়েকটা দিন, তারপর সামনাসামনি দেখা হবে। প্রতিদিন তে তার সময় মতো বেরিয়ে পড়ে। আজকেও সে কাজে বেরিয়েছে। প্রথমে সে জিমিনদের বাড়িতে যায়, সেখানে ছেলের ছদ্মবেশ নিয়ে ট্যাক্সি নিয়ে বেরোয়। আবার সময় হতেই জিমিনদের বাড়িতে ফিরে আসে, পোশাক পরিবর্তন করে এবং বাড়ি ফিরে যায়। প্রতিদিনের মতো আজকেও সে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখনই একটা কালো গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। কালো পোশাক পরা, মুখ ঢাকা কতগুলো লোক গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর সব অন্ধকার। ঘটনাটি এতটাই তাড়াতাড়ি ঘটেছে, তে কিছু বলার বা বোঝার সময় পায়নি। তে যখন চোখ খোলে, সে দেখে একটি রুমে চেয়ারের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। সে ভালো করে চারপাশটা দেখে বুঝতে পারে এটি একটি স্টোর রুম। আমার মাথাটা ঝিমঝিম করছে। আমাকে এখানে কে এনেছে? কেনই বা এনেছে? আমি কার কি ক্ষতি করেছি? মা বাড়িতে একা আছে, চিন্তা করছে। তের ভাবনার মাঝে দরজা খুলে একজন ব্যক্তি রুমে প্রবেশ করে। কেমন আছেন মিস্টার ভি? ওপস, মিস তে। কোনটা বলে ডাকি বলুন তো? তের কাছে লোকটির গলাটা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সে মনে করতে পারছে না যে এই গলা সে কোথায় শুনেছে। যখন ব্যক্তিটি তের আরো সামনে আসে, রুমের আলোতে তে সেই ব্যক্তিটিকে দেখে চিনতে পেরে যায়। ব্যক্তিটি আর কেউই নয়, জিয়ান জাংকুক। আপনি? ইয়েস, আমি। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনাকে তো আমি ঠিকমতো চিনি পর্যন্ত না। ওই মন্দিরে একবার দেখা হয়েছিল। আপনি তো ঠিক মতো মিথ্যেটাও বলতে পারেন না মিস্টে, নাকি ওই? হ্যাঁ, উনি কি আমাকে চিনে ফেলেছেন? আপনি কি বলতে চাইছেন? কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? বেশ, বেশি কথা না ঘুরিয়ে আমি সরাসরি জিজ্ঞাসা করছি, ছদ্মবেশে ট্যাক্সি কেন চালাও? তুমি তো এইচএস পাস করেছো, চাকরির খোঁজ করনি কেন? তুমি সবটা বলবে? আমি কিন্তু অনেক কিছুই জানি মিস্তে। যে কে এমন ভাবে প্রশ্নগুলো করেছে, তে ভয়ে রাগে কাঁদতে শুরু করেছে। নিজেকে সামলে সে বলতে শুরু করে, সব যখন জেনেই গেছেন, আমার কাছ থেকে কি শুনতে চাইছেন? আমি কেন ছেলেদের ছদ্মবেশ নিয়ে ট্যাক্সি চালাই? আমি এইচএস পাস, তবে কেন আমি চাকরির খোঁজ করিনি? হ্যাঁ, তবে শুনুন, আমার ওপর যখন সংসারের দায়িত্ব এসে পড়ে, তখন আমি চাকরির খোঁজ করেছি। আমার রেজাল্ট ভালো ছিল না। যেখানে চাকরির খোঁজ করতে গেছি, নয় রেজাল্ট দেখে বার করে দিয়েছে, আর নয়তো বেড়ে যাওয়ার প্রস্তাব পেয়েছি। তাই আর চেষ্টা করিনি, কিন্তু কিছু তো করতে হবে। মার ওষুধ, বাড়ি ভাড়া, সংসারের খরচ। তখন জিমিনের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে এই ট্যাক্সি চালানোর কাজটা তার বাবাকে বলে পাইয়ে দেয়। কাকুই আমাকে গাড়ি চালানো শিখিয়েছে, কিন্তু আমার কপালটা না এতটাও ভালো নয়। মেয়ে ড্রাইভার বলে সেভাবে কোনো প্যাসেঞ্জারই আমার গাড়িতে উঠতে চাইতো না, সেভ মই করতো না। আর যারা উঠতো তারা নোংরা দৃষ্টিতে আমাকে গিলে খেত। খুব রাগ হতো, কিন্তু আমি না অত সাহসী নই, নিজেকে রক্ষা করতে পারিনি। সেই জন্য একটু জল চেকে সাথে সাথে জল এনে তেকে খাইয়ে দেয় এবং তের হাতে পায়ের বাঁধন খুলে দেয়। সেই দিন বাড়ি ফিরতে অনেক লেট হয়েছিল। একজন প্যাসেঞ্জার গাড়ি থামায়, দেখেই বুঝেছিলাম লোকটা মাতাল। আমি যেতে চাইনি, কিন্তু লোকটা জোর করে ট্যাক্সিতে উঠে পড়ে। বেশ কিছু দূর যেতেই কয়েকটি লোক আমার গাড়ি থামিয়ে দেয়। তাদের মধ্যে একজন আমাকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামায়। আমি বারবার তাদের বলেছিলাম আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন,
কিন্তু ওই নর পিশাচগুলো আমার কথা শোনেনি, আমার উপরে হামলে পড়েছিল। তুমি আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। আমি যখন রাজি হচ্ছিলাম না তখন আমাকে মারতে শুরু করে। এক পর্যায়ে আমার পোশাক বেশ কিছু জায়গা থেকে ছিঁড়ে যায়। আমি আর সহ্য করতে পারছিলাম না, জ্ঞান হারাতে বসেছিলাম। হঠাৎ আমি পুলিশ ভ্যানের শব্দ পাই। তারপরে আমার আর কিছু মনে নেই। পরে জিনের কাছ থেকে আমি জানতে পারি পুলিশ আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল। নাম্বার প্লেট থেকে তারা মালিকের খোঁজ করে আমাকে পৌঁছে দিয়ে গেছিল। জিমিন আর কাকু ছাড়া কেউ এই বিষয়ে জানতো না। আজ আপনি জানলেন। তে প্রচুর কান্না করছে, বুকে চেপে থাকা কষ্টগুলো বের করছে কান্নার মাধ্যমে। অন্যদিকে জেকেও কান্না করছে, সে তো এত কিছু জানতোই না। প্রথম দেখাতেই জেকে বুঝতে পেরেছিল একটি মেয়ে ছেলের ছদ্মবেশে ট্যাক্সি চালাচ্ছে, কিন্তু কেন? নিজের কৌতুক মেটাতে তের পেছনে সে গোয়েন্দা লাগায়। তের এই ছদ্মবেশের পেছনে যে এক ভয়ঙ্কর কারণ লুকিয়ে আছে সেটা জাংকুক জানতো না। জাংকুক আরো কিছু জানতে পেরেছে, যার জন্য তার আরো বেশি কষ্ট হচ্ছে। আমার পিচ্চি পাখি, তুই এত কষ্ট পেয়েছিস? ছেলেবেলায় যাকে আমি একটা ফুলের টোকাও লাগতে দিইনি, আজ তার এই অবস্থা। হ্যাঁ, জেকে জানতে পেরেছে তেই তার পিচ্চি পাখি। জেকে আর সেখানে বসে থাকতে পারলো না, রুম থেকে বেরিয়ে যায়। তে তাতে কোনো প্রতিক্রিয়াই দেখালো না। প্রায় আধ ঘন্টা পর জেকে আবার রুমে আসে। তে চলো ডিনার করবে। তে কিছুই বলে না, জেকের সাথে ডিনার করতে চলে যায়। ডিনার টেবিলে বেশি কিছু ছিল না, আসলে আমার যখন একা সময় কাটাতে মন চায় তখন আমি এখানে চলে আসি। তে জেকের কথার কোনো উত্তরই দেয় না, চুপচাপ মাথা নিচু করে খাবারটা খাচ্ছে। তার প্রচন্ড ঝাল লাগছে, তবুও সে মুখ বন্ধ করে খেয়ে যাচ্ছে। হঠাৎ জেকের মনে পড়ে, ও শিট, তে তো ঝাল একদম সহ্য করতে পারে না। আমি এটা কি করে ভুলে গেলাম। তে খাবারটা খেতে হবে না, খাবারটা একদম ভালো হয়নি। তে শুনতে পাচ্ছ? জেকে আর বসে সময় নষ্ট করে না, সোজা তের কাছে চলে যায়। তেকে টেনে তোলে। মেয়েটার মুখ চোখ লাল হয়ে গেছে, ঠোঁটও লাল হয়ে গেছে। ঝালের কারণে ঠোঁটের পাশ দিয়ে লালা পড়তে শুরু করেছে। জেকে যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। তেও এক দৃষ্টিতে জেকের দিকে তাকিয়ে আছে। জেকে আর সময় নষ্ট না করে তের ঝাল কমাতে তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। এতে তে কোনো প্রতিক্রিয়াই দেখায় না, কোনো রেসপন্সই করছে না। 10 মিনিট পর জেকে ছেড়ে দেয়। এ পাখি, তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ, বল না, তোর তোর ঝাল কমেছে? কুকি ভাইয়া। জেকে বুঝতে পারে সে কি বলে ফেলেছে, তবে এখনো সময় হয়নি তেকে সবটা জানানোর। তাই সে পরিস্থিতি সামলাতে কথাটা ঘুরিয়ে দেয়। কে কুকি? আমার নাম জাংকুক, জিওন জাংকুক। হ্যাঁ, আর তুমি ঠিক আছো তো? আর সরি, আমার মাথাটা ঠিক ছিল না, কী থাকতে কী বলে ফেলেছি। আর রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তে কিছু বলতে যাবে তার আগেই জেকে তার হাত ধরে টেনে তাকে রুমে নিয়ে আসে। তুমি এই রুমটাতেই থাকো, এটা আমারই রুম, বাকি রুমগুলো ক্লিন নেই। আর আমি তোমার ফোন থেকে তোমার মাকে মেসেজ করে দিয়েছি যে তুমি জিমিনদের বাড়িতেই থাকবে। জিমিনকেও এই বিষয়ে বলে দিয়েছি। ও আচ্ছা, আপনি কোথায় থাকবেন? আমার চিন্তা করতে হবে না, আমি ড্রয়িং রুমের সোফাতে শুয়ে পড়বো। এই বলে জেকে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়, কারণ সে জানে এখানে বেশিক্ষণ থাকলে সে আর নিজের ইমোশনকে ধরে রাখতে পারবে না। আর সে তের সামনে কাঁদতে চায় না। তে খুব ক্লান্ত ছিল, তাই বেডে যেতেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে জেকে তের রুমে আসে। যাক, মেয়েটা ঘুমিয়েছে। আমার পিচ্চি পাখিটা কত বড় হয়ে গেছে, অনেক সুন্দরী হয়ে গেছে, তবে অনেক রোগাও হয়ে গেছে। কত কষ্ট পেয়েছে মেয়েটা, আর আমি তোকে কষ্ট পেতে দেব না পাখি। তোর কুকি ভাইয়া এসে গেছে, অনেক খুঁজেছি, আজ যখন আমি তোকে পেয়েছি আর হারাতে দেব না। জেকে তের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। একটা সময় সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই তে ওঠার আগে জেকে রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে জেকে ফ্রেশ হয়ে তের রুমে আসে। তেকে ঘুমন্ত অবস্থায় দেখে তার ইচ্ছে তো করছে না মেয়েটাকে জাগাতে, কিন্তু উপায় নেই। তারা বেরিয়ে পড়ে।
তে এখন কেমন আছিস? ভাই আমাকে ফোন করে বলল তুই নাকি খুব অসুস্থ বোধ করছিস, ভাইয়ার ফ্ল্যাটেই থেকে যাবি। ভালো আছি। আর জিমিন, আমি এখন আসি, মা তো বাড়িতে একা আছে, চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। থ্যাংক ইউ ভাইয়া। এভাবে বলো না, ওর জন্য আমি যতই করি না কেন আমার কমই মনে হয়। হ্যাঁ, মানে? সব বলবো, কিন্তু এখানে নয়। সন্ধে 6টা নাগাদ আমার ফ্ল্যাটে চলে এসো। আর হ্যাঁ, টেকে এই বিষয়ে কিছু বলো না। হ্যাঁ সুগা, তুমি এখানে? আমারও একই প্রশ্ন, বাট জাংকুক আমাদেরকে ডেকেছে কেন? সেটা তো ভেতরে গেলেই জানতে পারবো। তোমরা এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। এরপর জাংকুক জিমিন আর সুগাকে সবটা খুলে বলে। ভাইয়া, এর সাথে আমার পরিচয় বেশি দিনের নয়, তবে এই অল্প সময়ের মধ্যে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। বেস্ট ফ্রেন্ড শুধু বললে ভুল হবে, তে আমার বোন। ওর জন্য যতটা করা প্রয়োজন আমি সব করতে রাজি। আমি তোমার পাশে আছি। আমিও তো আছি নাকি? থ্যাংক ইউ জিমিন, থ্যাংক ইউ সুগা, আমার পাশে থাকার জন্য। আমি আমার পিচ্চি পাখিকে আর কষ্ট পেতে দেব না।